The location of the proposed Chittagong city center site is in the north of the CDA Avenue. Total area of the site is 3.34 acres. That means 1,45,726 square feet. The site actually locates is between two roads named CDA Road on west and Muhammad Ali Road on the east side. The footprint of the building is about 1,10,926 square feet. The city center complex is 30-storied high and also it has 2 basement levels. The whole building consists of 3 towers on a podium, which is the Hyper Mall, and the tower serving the purpose of the trade center, 5-star hotel and furnished apartment complex respectively. যে ডকুমেন্টটা দেখতে পাচ্ছেন, এই ডকুমেন্টটা হচ্ছে জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি। এই ডকুমেন্টের নাম্বার হচ্ছে ডিড নাম্বার 1026-1026। এটা সম্পাদনের তারিখ হচ্ছে 18 এবং 19, দুটা তারিখ দেওয়া আছে, 18 এবং 19 ফেব্রুয়ারি 2005। 18 তারিখ মানে 18 তারিখ সম্পাদন হয়েছে, কমিশন হয়েছে, 19 তারিখ বালামভুক্ত হয়েছে সদর সাব রেজিস্ট্রার অফিস সদর চিটাগং। এটা একটা জেনারেল পাওয়ার। এই জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নিটা আপনি দেখবেন যে উনি মোহাম্মদ নাসরুল হক সাহেব ওনাকে অ্যাওয়ার্ড করেছেন। সো উনি হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি গ্রহীতা এবং দাতা হচ্ছে 2005 সালে এই জমিটার ওনারশিপ ছিল এসিআই ট্রেডিং লিমিটেড, এই কোম্পানিটার নামে। ওই এসিআই ট্রেডিং লিমিটেডেরই একজন ডিরেক্টর মিস্টার আজমল হোসেন, উনি হচ্ছে ওই কোম্পানির পক্ষে পাওয়ার দাতা। এই পাওয়ার অফ অ্যাটর্নিটা একটা ইনক্লুসিভ পাওয়ার অফ অ্যাটর্নি এবং এই ডকুমেন্টটা দেখেন এখানে সব পাওয়ার দেওয়া আছে, টু সেল, ট্রান্সফার, লিজ, কনভে, এক্সচেঞ্জ। আমরা 18 নম্বরটার পয়েন্টটা বলছি। তো 18 মানে হচ্ছে কি এর আগেও 17টার পয়েন্ট দেওয়া আছে, এরপরে একটা পয়েন্ট আছে 19 নম্বর। তো শিডিউল প্রপার্টি, মর্গেজ, চার্জ অর আদারওয়াইজ ডিল উইথ অর dispose of the scheduled property with or without consideration to appear before the sub-registrar or other directors office or authorities having jurisdiction on that behalf and present there for registration, admit that blah blah. তারপরে দিয়েছেন যে 19 নম্বরে to swear affidavit as required by the Bangladesh transfer to by the Bangladesh transfer to immovable property। যে একটা আইনের কথা এখানে বলে আছে যে immovable property ট্রান্সফারের ক্ষেত্রে যে এফিডেভিট দিতে হয় সেটার জন্য এখানে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া আছে। এটার তফসিল হচ্ছে কি, এই জমির পুরো তফসিলটা, এই জমির পরিমাণ হচ্ছে 3.2525 একর জায়গা, যেটা কনভার্ট করলে 8 কানি 2 গন্ডা 2 কড়া 1 দন্ত হয়। এটার চৌহদ্দি দেওয়া আছে, বা এটাই হচ্ছে শিডিউল অফ দ্য প্রপার্টি। সো আমরা এটার সামারাইজ করি। এই ডিড নাম্বারটা হচ্ছে 1026। এটা একটা রেজিস্টার্ড পাওয়ার অফ অ্যাটর্নি। এটা সম্পাদনের তারিখ 18 ফেব্রুয়ারি 2005। এটা এসিআই ট্রেডিং লিমিটেড দিয়েছে ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসরুল হক সাহেবকে পুরো জায়গার ব্যাপারে। সেকেন্ড যেই ডকুমেন্টটা আমরা আলাপ করবো সেটা হচ্ছে এই পাওয়ার নেওয়ার পরে ইঞ্জিনিয়ার নাসরুল হক সাহেব উনি একটা দলিল ক্রিয়েট করলেন। দলিলের নাম্বার হচ্ছে 636। এই দলিলের সম্পাদনের তারিখ হচ্ছে 26/1/2006 এবং 29/1/2006। তার মানে হচ্ছে 26-এ এটা কমিশন হয় এবং 29-এ এটা বালামভুক্ত হয়। তো এখানে এই ধরনের 1-2 দিনের ডিফারেন্স নর্মালি থাকে আর কি। এই ডিডটার নাম হচ্ছে ডিড অফ এগ্রিমেন্ট ফর সেল। এই ডিডটার হচ্ছে বিটুইন এসিআই ট্রেডিং লিমিটেড। এসিআই ট্রেডিং লিমিটেড অ্যাকচুয়ালি মিস্টার মোহাম্মদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসরুল হক, উনি যেহেতু পাওয়ার ওনার যেহেতু পাওয়ার, সেই জন্য উনি ওই এসিআই ট্রেডিং থেকে পাওয়ারটা নেওয়া, সেটা এসিআই ট্রেডিংকেই উনি রিপ্রেজেন্ট করছেন এবং উনি এই এগ্রিমেন্টটা করেছেন মোহাম্মদ মিস্টার জাকারিয়া বিন সিদ্দিকীর সাথে।
পুরো জায়গাটা নিয়ে উনি একটা ডিড অফ সেল এন্টার করেন, তার মানে বায়না, আমরা বাংলা যেটা বলি, উনি একটা যে বায়না করলেন, এবং এটা হচ্ছে পুরো জায়গা নিয়ে। আপনি দেখেন যে এখানে শিডিউলটা দেওয়া আছে, এটা পুরো জায়গা নিয়ে। তো তার মানে হচ্ছে ইঞ্জিনিয়ার সাহেব, নাসরুল সাহেব, উনি এই বায়নামূলে জাকারিয়া বিন সিদ্দিকী সাহেবকে পুরো জায়গাটা বিক্রি করার জন্য একটা ডিড অফ এগ্রিমেন্ট ফর সেল ক্রিয়েট করলেন, সম্পাদন করলেন। পরবর্তীতে এসে অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসরুল হকের সাথে এসিআই ট্রেডিং লিমিটেডের কিছু বোঝাবুঝি হয়। ওনারা মানে এসিআই ট্রেডিং লিমিটেড ইঞ্জিনিয়ার নাসরুল হক সাহেবকে যে পাওয়ার দিয়েছিলেন সেটা রিভোক করেন। এটা হচ্ছে ডিড অফ রিভোকেশন অফ জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি। এইটার ডিড নাম্বার হচ্ছে, মানে এটা রেজিস্টার্ড, এটা একটা রেজিস্টার্ড ডিড। এই ডিডের নাম্বারটা হচ্ছে 2749। এটা সম্পাদনের তারিখ হচ্ছে 30/3/2006। এটা 30/3/2006, কিন্তু এটা বোধহয় সম্পাদনের তারিখ, বালামভুক্তের তারিখ 5-6 দিন পরে হয় আর কি। তো এপ্রিলে, ফার্স্ট উইক অফ এপ্রিল এটা বালামভুক্ত হয় এই দলিলটা। এখানে দেখেন লিখেছে যে বডিতে, ডিউ টু দ্য ডিফল্ট অন দ্য পার্ট অফ দ্য সেড অ্যাটর্নি, অলসো বিকজ অফ দ্য এগ্রিমেন্ট ফর সেল এত বিকামিং ভয়েড। ওনারা এটা আমাদের মন গড়া একটা এক্সপ্লেনেশন দিলেন, পাওয়ার অফ অ্যাটর্নিটা রিভোক করা হলো, যেটা নিয়ে নাসরুল সাহেব পরবর্তীতে কোর্টে এই ক্যান্সেলেশনটাকে চ্যালেঞ্জ করেন। কোর্ট ওই ক্যান্সেলেশনটাকে উপর ইনজাংশন জারি করেন। সো ওনার পাওয়ারটা এখনও ভ্যালিড বাই দ্য কোর্ট। এবং ওই ক্যান্সেলেশনের চ্যালেঞ্জের যে মামলাটা, সেটা এখনও বিচারাধীন আছে। এরপরে যে ডকুমেন্টটা দেখেন সেটা হচ্ছে, এটা একটা মামলা। নাসরুল সাহেব যেই এই যে এখানে দেখেন যে যেটা বায়না করেছিলেন 26/1/2006, ওনার পাওয়ারটা তো রিভোক করলেন এসে 3/3/2006, তার 2 মাস পরে। তো উনি তখন করলেন কি, যেহেতু জাকারিয়া সাহেবকে রেজিস্ট্রেশন দিতে পারলেন না, জাকারিয়া সাহেব করলেন কি, কোর্টে গেলেন। তিনি করলেন কি, এই যে দেখেন এখানে লেখা আছে স্যুট ফর স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট। এই স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টের মামলা উনি করেন, এবং এই মামলার নাম্বার হচ্ছে 21/2007, এবং এই মামলা দায়েরের তারিখ হচ্ছে 24/1/2007। 24/1/2007 তারিখে এই অপর মামলাটি করেন, অপর মামলা যেটা স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টের মামলা। সেটা আমরা দেখতে পাচ্ছি যে এই মামলাটা আপনার এখনও বিচারাধীন আছে। এখানে আপনি দেখেন যে জাকারিয়া সাহেব যাদেরকে বিবাদী করেছেন, প্রথম বিবাদীর নাম হচ্ছে এসিআই ট্রেডিং লিমিটেড। দ্বিতীয় বিবাদীর নাম হচ্ছে মিস্টার আজমল হোসেন, ডিরেক্টর এসিআই ট্রেডিং লিমিটেড। 3 নম্বরে আছেন মিস্টার মানিসুদ্দৌলা। তারপরে 7 নম্বরে আছে ইঞ্জিনিয়ার এম নাসরুল হক, ব্লাবলা। তো উনি মামলা করলেন, এই মামলা কোর্টে এখনো বিচারাধীন আছে, এখনো ডিসিশন হয়নি। আপনি এখন দেখেন যে ডকুমেন্টটা নিয়ে আমরা আলাপ করছি সেটা হচ্ছে এর পরবর্তীতে এসে দেখেন 2010-এ 29 এবং 31 জুলাই, 29 তারিখে এটা সম্পাদনের তারিখ, কমিশন হয়। 31 তারিখ বালামভুক্ত হয় জুলাই মাসের 2010 সালে। এটার ডিডের নাম্বার হচ্ছে 14657। এটার হেডিং হচ্ছে ইরেভোকেবল জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি। এটাও একটা পাওয়ার অফ অ্যাটর্নি, এবং এটার দাতা হচ্ছেন, এখন দেখেন যে ইএসি ইন্ডাস্ট্রিয়াল ইনগ্রেডিয়েন্টস বাংলাদেশ লিমিটেড। ইএসি এখন পিকচারে আসলে একটা নতুন কোম্পানি। এটারও ম্যানেজিং ডাইরেক্টর হচ্ছেন, এই কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর হচ্ছেন আজমল হোসেন সাহেব, যিনি এসিআই ট্রেডিংয়ের ডিরেক্টর ছিলেন। যেখানে বিস্তারিত লেখা আছে। এখন ইএসি পাওয়ার দিল কাকে? ইএসি পাওয়ার দিল অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এসিআই লিমিটেড। অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের শর্ট ফর্ম হচ্ছে এসিআই লিমিটেডকে রিপ্রেজেন্ট করেছেন ওনাদের চেয়ারম্যান মোহাম্মদ মিস্টার এম আনিস উদ্দৌলা। এটার কনটেক্সট হচ্ছে সম্ভবত 2008-এ এসে এসিআই ট্রেডিং কোম্পানির টোটাল বিজনেসটা টেক ওভার করেন হচ্ছে ইএসি, এবং ইএসি
টেক ওভার করাতে এই জমিটা ওদের নামে হয়ে যায়। সেই জন্য জমিটা, যেহেতু ওনারা জমি কিনেন নাই, শুধু বিজনেস কিনেছে, জমিটা এই পাওয়ারের মাধ্যমে ওনারা আনিসুদ্দৌলা সাহেবকে বা অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ফেরত দিলেন। ঠিক আছে, এখানে দেখেন যে এই পাওয়ারের, এখানে একটু খেয়াল করেন, এই পাওয়ারের আপনার ফার্স্ট পেজেই ইএসি লিখে দিলেন যে নাসরুল সাহেবকে, এই যে এখানে লিখছেন যে ইঞ্জিনিয়ার নাসরুল হক যে 17 ফেব্রুয়ারি 2005-এ একটা পাওয়ার দেওয়া হয়েছিল এবং 5 এপ্রিল 2006-এ পাওয়ারটা রিভোক করা হয়েছে। এই পাওয়ার রিভোকেশনের বিরুদ্ধে নাসরুল সাহেব কোর্টে গেছেন, এই কোর্ট এই রিভোকেশনটাকে স্টে করে দিয়েছেন। সো যেহেতু এই পাওয়ার রিভোকেশনটা স্টে, সেহেতু নাসরুল সাহেবের পাওয়ারটা পেল, সেহেতু আপনার আনিসুদ্দৌলার এই পাওয়ারটা এখন প্রশ্নবিদ্ধ। এই যে এখন পাওয়ারটা দিচ্ছেন সেটা এখন প্রশ্নবিদ্ধ। আমরা এই ব্যাপারে বিস্তারিত কথা বলবো সামনের। এখানে দেখেন, এখানেও পুরো জায়গার তফসিলটা দেওয়া আছে। তো উনি তাহলে দেখা যাচ্ছেন যে আনিসুদ্দৌলা সাহেব পাওয়ার নিলেন ইএসির কাছ থেকে, বা ইএসি পাওয়ারটা দিলেন আনিসুদ্দৌলা সাহেবকে। সেটা হচ্ছে আপনার তারিখটা হচ্ছে 29শে জুলাই 2010-এ। তো এই হিসেবে ওনার কাছে চলে গেল এই জমির পাওয়ারটা। যদিও পাওয়ারটা প্রশ্নবিদ্ধ, এবং উনি এসে আনিসুদ্দৌলা সাহেব এসে দেখেন মার্চের 4 তারিখ 2011, উনি 2010-এ পাওয়ার নিলেন ইএসির কাছ থেকে মার্চের 4 তারিখ এবং 6 তারিখ, তার মানে এটাও বালামভুক্ত হয়েছে 6 তারিখ মার্চের 2011-তে। এই ডিটটা, এই ডকুমেন্টটা, ডিট নাম্বার 3883 আপনার এই ডিটটা ডিটটার হেডিং হচ্ছে, এটার নাম হচ্ছে ডিড অফ এগ্রিমেন্ট ফর সেল। তার মানে এটা একটা বায়না। উনি করলেন কি, এই একটা বায়না করলেন হচ্ছে স্ট্যান্ডার্ড রোজভিলা হাউজিং লিমিটেড একটা কোম্পানির সাথে করলেন। এখানে কারো যে কোনো ডিরেক্টরের নাম উল্লেখ আছে? হ্যাঁ, এটা উল্লেখ আছে ম্যানেজিং ডিরেক্টর মিস্টার এমডি নুরুল ইসলাম। ওনার এই স্ট্যান্ডার্ড রোজভিলার পক্ষে নুরুল ইসলাম সাহেব এই চুক্তি সম্পাদন করলেন। এবং জানা যায় যে স্ট্যান্ডার্ড রোজভিলার একটা লিমিটেড কোম্পানি। এখানে এটা 3 জন ডাইরেক্টর। এটা চেয়ারম্যান হচ্ছেন কাজী আকরাম সাহেব, যিনি স্ট্যান্ডার্ড ব্যাংকেরও চেয়ারম্যান, এবং নুরুল ইসলাম সাহেব, উনি যেখানে যার নাম দেওয়া আছে উনি হচ্ছেন ম্যানেজিং ডাইরেক্টর, এবং আরেকজন ডাইরেক্টর আছেন হারুন সাহেব। এই 3 জন মিলে এই কোম্পানিটার মালিক। এটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। তো এই পুরো আপনি দেখেন এখানে এটা একটা খুবই ক্রিটিক্যাল পাওয়ার অফ অ্যাটর্নি। এখানে আসলে টোটাল জমির দাম ধরা হয়েছে 30 কোটি টাকা। তার মধ্যে 12 কোটি টাকা এই এগ্রিমেন্ট সাইনের সময় আনিসুদ্দৌলা সাহেবকে পেমেন্ট করা হলো বা এসিআই লিমিটেডকে পেমেন্ট করা হলো, এটা লেখা আছে। এবং বাকি যে 18 কোটি টাকা, সেই 18 কোটি টাকার মধ্যে 10 কোটি টাকা এসিআই লিমিটেড বা আনিসুদ্দৌলা সাহেবকে ওনারা 3টা চেকে পেমেন্ট দেবেন, এই ধরনের পোস্ট ডেটেড চেক দিলেন। এবং 8 কোটি টাকা যারা এই ডিলটা আপনার ব্রোকার হিসেবে কাজ করছিল তাদেরকে পেমেন্ট করতে হবে, এই ধরনের ওরা সরাসরি পেমেন্ট করবে, এই ধরনের লেখা ছিল। এখানে আরও 3 নম্বর ক্লজে দেখেন, দ্য পারচেজার হিয়ার বাই ওয়ারেন্ট কনভেনেন্ট অ্যান্ড আন্ডারটেক উইথ দ্য সেলার এজ ফলোস। এখানে খুব ক্লিয়ার করে বলা আছে যে এই এগ্রিমেন্টে কিন্তু শিডিউল, এই দেখেন শিডিউল 1-এ কিন্তু জমির শিডিউলটা দেওয়া আছে, পুরো জমি। আর শিডিউল 2-তে কিন্তু দেখেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা মামলা না, এখানে মোটামুটি বেশ কিছু মামলা, 10টা পয়েন্টে অনেকগুলো মামলাকে আপনার জুড়ে দেওয়া হলো। তো এখানে বলছে যে মানে এখানে 1 নম্বর পয়েন্টে বলছে দ্যাট দ্য পারচেজার আন্ডারটেক্স টু পে দ্য কনসিডারেশন অ্যামাউন্ট টু দ্য সেলার ইন দ্য ম্যানার স্টিপুলেটেড আন্ডার দ্য ক্লজ 1 অফ দিস এগ্রিমেন্ট। এখানে বলছে যে 1 নম্বর ক্লজে যেভাবে স্টেট করা হয়েছে যে বাকি পেমেন্টটা দেবে, সেটা ওই দেওয়ার জন্য লায়াবল পারচেজার মানে হচ্ছে রোজভিলা স্ট্যান্ডার্ড রোজভিলার কথা বলছে। তারপরে 2 নম্বরে বলছে, এটা হচ্ছে সাব নাম্বার 3 নম্বর মেইন ক্লজের 2 নম্বরে বলছে যে ইফ দ্য পারচেজার ফেল টু পে হলে কী করবে, তার মানে নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে, যে টাকা দিয়েছে সেটা ফরফিটেড হয়ে যাবে, ব্লা। 3 নম্বরে বলছে যে এই পারচেজার, তার মানে রোজভিলা মানে হচ্ছে স্ট্যান্ডার্ড রোজভিলা, এই শিডিউল অফ কেজেসকে ওরা ফুললি অ্যাওয়্যার এবং ওরা অ্যাকসেপ্ট করে নিয়েছেন।
এবং purchaser hereby represent the warrantor knowing all the materials facts of the scheduled cases in respect of the scheduled property they are interested to purchase, এগুলো জেনেই ওরা এটা কিনেছে এবং এটা এগুলোকে এই এগ্রিমেন্ট সাইন করার পর থেকে ওরাই চালাবে, ওরাই খরচ দিবে, সব কিছু এগুলো লেখা আছে। 4 নম্বরে লেখা আছে দ্যাট দ্য পারচেজার আন্ডারটেক দ্যাট দে উইল নট ট্রান্সফার দ্য প্রপার্টি। এটাও একটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে ওরা যতক্ষণ না পর্যন্ত আপনার ওই যে 10 কোটি টাকা যে বাকি টাকা পেমেন্ট না করবে, মানে এই যে ইন্টারিম পিরিয়ডের কথা বলছে, মানে একটা পেমেন্টটা তো একটা পোস্ট ডেটেড চেক দেওয়া ছিল, ওই এর ভিতরে কোনো থার্ড পার্টিকে কোনো ধরনের এগ্রিমেন্ট বা বেচা বিক্রির ব্যাপারে কথা বলতে পারবে না। 5 নম্বরে যেটা বলা আছে ওটা হচ্ছে কি যে জমির নাম টাম এগুলো চেঞ্জের ব্যাপারে ওরা কাজ করবে, খতিয়ান করা। তাহলে আমরা এই এগ্রিমেন্টটা নিয়ে বলেছি যে এগ্রিমেন্টের 1 নম্বর ক্লজে যে পেমেন্টের কথা বলা আছে, বাকি মামলা ব্লাবলা এগুলো সব শিডিউল, 2টা শিডিউল, একটা জমি শিডিউল, একটা হচ্ছে শিডিউল অফ কেজেস। এখানে দেখেন আমাদের কেস নাম্বারটাও দেওয়া আছে আজিজ জাকারিয়া সাহেবের, 21/2007 কথা বলা আছে। তারপর আরেকটা খুব ক্রিটিক্যাল কেসের কথা বলা আছে জিতে বলা আছে যে 1 এপ্রিল 54 of 1997। কারণ এটা আমি বলছি যে এটা খুব ক্রিটিক্যাল, এটা এই এগ্রিমেন্টটা সাইন করা হয়েছে 4 তারিখে, 21 তারিখে এই মামলাটা সেটেল হয় এবং এসিআই হেরে যায়, এই মামলাটাতে হেরে যায়। আমরা এগুলিতে পরে আসছি। তো আমরা এগ্রিমেন্ট সম্পর্কে বললাম, এখন আমরা চলে যাই একই সাথে একই দিনে ওনারা করলেন কি এই বায়নাটা করলেন এবং 12 কোটি টাকা রিসিভ করলেন, সাথে আরেকটা সাবস্টিটিউটেড রিভোকেবল পাওয়ার অফ অ্যাটর্নি ক্রিয়েট করলেন। সাবস্টিটিউটেড রিভোকেবল পাওয়ার অফ অ্যাটর্নিটা হচ্ছে আনিসুদ্দৌলা সাহেব যে পাওয়ারটা ইএসি কাছ থেকে নিলেন ওটারই একটা সাবস্টিটিউট, যেহেতু ওটা পাওয়ার থেকে উনি পাওয়ার দিতে পারেন না, ওটারই একটা সাবস্টিটিউটেড পাওয়ার উনি দিলেন। তার মানে কি ওটার যা ক্লজগুলো এখানে থাকবে, বাট সাবজেক্ট টু সাম পারফরমেন্স, যে এখানেও আপনার হচ্ছে কি যে সাবস্টিটিউট পাওয়ার এটা আনিসুদ্দৌলা দিচ্ছেন, ওই তার মানে কি ওটার সাথে ইএসির পাওয়ারটাই চলে যাচ্ছে এদের কাছে। এরা মানে হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড রোজ ভিলা, এটার সম্পাদনা এটার নাম্বার হচ্ছে 3884, বায়নাটার নাম্বার হচ্ছে 3883, এটার নাম্বার হচ্ছে 3884। এটার সম্পাদনের তারিখও সেম 4 মার্চ 2011, যেটা বালামভুক্ত হয়েছে 6/3/2011-তে। এখানে আপনি দেখেন যে ক্লিয়ার করে বলে দিয়েছে যে ওই যে আনিস সাহেবের যে মূল পাওয়ারটা 14657 এটা উল্লেখ করেছেন, এবং এসিআই ট্রেনিং থেকে ইএসি হলো এটা বলেছে। তারপরে বলেছে যে এখন দেখছি একটা নতুন নাম এরা এখানে যোগ করে দিয়েছে যে ইএসিটাও আবার যেটা 2008-এ এসিআই ট্রেডিংটা জয়েন্ট স্টকে ইএসি হলো, সেটা এখন দেখছি আবার নতুন করে ব্রিন্তাক বাংলাদেশ লিমিটেড হয়ে গেল। তারপরে পয়েন্টটাতে আসেন, এখানে হচ্ছে একটা ব্রিফলি একটা সাবস্টিটিউট পাওয়ারের এটার সাথে কন্ডিশনাল পাওয়ার অফ অ্যাটর্নি, এখানে ওই যে ওদের যে ডিড অফ এগ্রিমেন্টটা ওটার যে ক্লজগুলো সেটাকে জুড়ে দেওয়া হলো। তো এখানে বলছে যে কি যে অ্যাটর্নিস ইয়ার টু and also subject to enforce or require the strict observance and performance of any of the terms and conditions of the said agreement। তার মানে all the terms and conditions of the agreement এটার সাথে রিলেটেড। If the attorneys fail to enforce or require the strict observance or performance of any of the terms or conditions of the agreement, যদি they failed any মানে একটা বা একাধিক, then substitute power of attorney shall automatically stand cancelled, বলছে এটা automatically cancelled হবে, terminated without any intimation to the attorneys। তার মানে কি ওদেরকে বলতেই হবে না, এটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। ইন দ্যাট কেস এনি পাওয়ার এক্সারসাইজ, ওখানে বলছে সেই ক্ষেত্রে যে পাওয়ারটা ওরা এক্সারসাইজ করবে to be exercised by the attorneys under this substituted power of attorney will be declared null and void, no legal effect, any obligation so called shall not be binding upon the principal। ওরা বলছে যে বাই দ্য টাইম ওরা যদি কোনো পাওয়ার অফ অ্যাটর্নি এক্সিকিউট করে, সেই এক্সিকিউটেড পার্টগুলোর জন্য প্রিন্সিপাল মানে হচ্ছে এসিআই লিমিটেড আর আনিসুদ্দৌলা ওনারা লাইবল হবেন না, সেটার জন্য স্ট্যান্ডার্ড রোজ ভিলাই দায়ী থাকবে ইন কেস অফ ফেলিওর অফ দ্য এগ্রিমেন্ট পারফরমেন্স অফ any extent. So this is a critical conditional power of attorney, substituted power of attorney.
তা আমরা দেখলাম যে আনিস সাহেব পাওয়ার নিলেন ইএসির কাছ থেকে। উনি পাওয়ার নেওয়ার পর উনি নিলেন 2010-এ জুলাইতে, মার্চে এসে 2011-তে উনি, আমরা জাস্ট সামারাইজ করছি, উনি স্ট্যান্ডার্ড রোজভিলার সাথে একটা বায়না করলেন পুরো জায়গার ব্যাপারে, এবং উনি একটা সাবস্টিটিউটেড পাওয়ার অফ অ্যাটর্নি, ওনার যে পাওয়ারটা সেটারই একটা সাবস্টিটিউট করে দিলেন, এবং কন্ডিশনসগুলো আমরা ডিসকাস করলাম। আমরা এর আগেও বলেছি নাসুর সাহেবের যে পাওয়ারটা সেটা যে 2005-এ নেওয়া, এই ডকুমেন্টসগুলোর অনেক আগে ওখানে যে ক্যান্সেলেশনের রিভোকেশনের একটা এগ্রিমেন্ট করেছে, পাওয়ার দিলেন, পরবর্তীতে কোনো এক কারণে ভুল বোঝাবুঝির কারণে ওরা রিভোক করলেন। রিভোকেশনের এগেনস্টে নাসুর সাহেব কোর্টে গেলেন, কোর্টে ওই রিভোকেশন ডকুমেন্টটাকে কোর্ট স্টে করে দিল। কিন্তু তখন তো আপনার এই ডকুমেন্টগুলো ক্রিয়েট হয়নি। এখন যখন এই ডকুমেন্টগুলো ক্রিয়েট হলো, তখন ফার্দার ডকুমেন্ট ক্রিয়েট করলেন আনিসুদ্দৌলা সাহেব বা ইএসি। তখন আপনি নাসুর সাহেব প্রথম যে স্টেপ নেবেন, নাসুর সাহেব ইঞ্জিনিয়ার নাসুর সাহেব স্টেপ নেবেন, উনি একটা মিসেলিনিয়াস কেস করলেন, যার নাম্বার হচ্ছে 12/12/2011, ডেট হচ্ছে 6/6/2011, আন্ডার সেকশন 145। এটা একটা সিআর মামলা হয় নর্মালি। এটা পজিশন মানে জায়গার দখলে আছে, এটা প্রুফ করে যাতে কোনো মানে বিবাদবান পক্ষ থাকে। যেহেতু এখানে বিবাদবান পক্ষ হয়ে গেলেন আনিস সাহেব এসিআই লিমিটেডের, উনি যেহেতু পাওয়ারটা এক্সিকিউট করছেন, নাসুর সাহেবের পাওয়ার ভ্যালিড থাকা সত্ত্বেও বাই দ্য কোর্ট, সেই জন্য উনি করলেন কি, এটা পার্ট অফ দ্য প্রসিজিওর। এই যে দেখেন, এই মামলায় উনি পক্ষ করলেন হচ্ছে 1 নম্বর পক্ষ মোহাম্মদ আনিসুদ্দৌলা, 3 নম্বর পক্ষ করলেন হচ্ছে মোহাম্মদ নুরুল ইসলাম, স্ট্যান্ডার্ড রোজভিলা, আন্ডার সেকশন 145 এই মামলাটা করলেন। উনি প্রতিকার চাইলেন এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোর্টে। এই 6/6/2011-তেই ম্যাজিস্ট্রেট একটা অর্ডার করলেন যে কি, কোতোয়ালি থানার ওসিকে বললেন যে জরুরি ভিত্তিতে আর্জেন্টলি একটা তদন্ত করার জন্য এবং তদন্তকে প্রতিবেদন পেশ করার জন্য। এখানে দেখা যাচ্ছে যে কোতোয়ালি থানার ওসি একটা পুলিশ রিপোর্ট দিলেন। এই পুলিশ রিপোর্টটাতে রিপোর্ট অনুযায়ী আমরা এখানে অনেক কিছু লেখা আছে, তার মধ্যে ব্রিফলি বলি যে এখানে ইঞ্জিনিয়ার সাহেব, এই যেখানে ইঞ্জিনিয়ার এম নাসরুল হক সাহেব মানে এই জায়গায় নির্মিত সব দালান, ভবন, মার্কেট সব কিছুর মালিক, এবং এখানে ওনার পক্ষে সাইদ জিয়াদ রহমান বসবাস করছেন পরিবার পরিজন। এই ব্লাবলা, এটা আপনারা ডকুমেন্টটা বিশদভাবে দেখতে চান দেখা যাবে। এটা একটা পুলিশের প্রতিবেদন, আপনি একেবারে তারিখ সহ সব দেওয়া আছে, আপনারা এটা যদি কপি লাগে সেটাও নিতে পারবেন। তো পুলিশ রিপোর্টে বললেন যে নাসরুল সাহেবরা দখলে আছেন, ওনারা জায়গায় আছেন, এবং তার পরবর্তীতে দেখেন এখানে 5/9/2011-তে এই প্রতিবেদন পাওয়ার পরে ওনারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব, এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব বললেন যে আমি পেলাম। পরবর্তী তারিখ ধার্য করা হলো 18/10/2011। সেই তারিখে উনি বলছেন, আদেশ দিচ্ছেন যে প্রতিপক্ষ নালিশি জায়গায় অনুপ্রবেশের চেষ্টা করছে। পুলিশ প্রতিবেদন স্পষ্ট, এমত অবস্থার পুলিশ প্রতিবেদনের আলোকে 145 ধারায় দ্বিতীয় পক্ষকে কারণ দর্শাতে বলা হলো, এবং পক্ষদ্বয়ের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সংশ্লিষ্ট ওসিকে বলা হোক। তার মানে হচ্ছে কি যে আনিসুদ্দৌলা সাহেবকে এবং রোজভিলার পক্ষে নুরুল ইসলাম সাহেবকে কারণ দর্শাতে বলা হলো, এবং পক্ষদ্বয়ের মধ্যে শান্তি বজায় রাখার জন্য ওসিকে নির্দেশ দেওয়া হলো সব পদক্ষেপ নেওয়ার জন্য। এটা গেল যে 145-এর কেসটা, পুলিশ রিপোর্ট আমরা দেখলাম। এরপরে নাসরুল সাহেব এটা ফার্স্ট করলেন। সেকেন্ড করলেন কি, উনি একটা অপর মামলা ক্রিয়েট করলেন, আদার সুট নাম্বার 423/2011। এই কেসটাতে উনি করলেন হচ্ছে ফার্স্ট কোর্ট অফ জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, সদর চিটাগংয়ে। এই আদার সুটটা হচ্ছে কি মেইনলি যে উনি বললেন যে যেহেতু ওনার পাওয়ারটা কোর্ট দ্বারা ক্যান্সেলেশন রিভোকেশনের যে পেপারটা সেটার উপর স্টে আসলো, তার মানে কি নাসরুল সাহেবের পাওয়ারটা ভ্যালিড। তো ভ্যালিড থাকলে তাহলে না এরপরে যে পরের যে ডকুমেন্টগুলো ওগুলো তো ভ্যালিড হতে পারে না, বা ওগুলোর কার্যক্রম থাকতে পারে না। তার মানে হচ্ছে কোনো জায়গার একটা পাওয়ার দিয়ে দিলে, আমার একটা জায়গা আছে, আমি কাউকে পাওয়ার দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমার কাছে পাওয়ারটা থাকে না। সেই জন্য ইএসি যখন পাওয়ারটা আনিসুদ্দৌলা সাহেবকে দিলেন, তখন নাসরুল সাহেবের পাওয়ার এবং আগে যে পাওয়ার দিয়েছিল তখন, এবং ওনারা যে রিভোক করেছেন, দুটার কথা উল্লেখ করা ছিল ফার্স্ট পেজে। তো নাসরুল সাহেব যেহেতু রিভোকেশনটাকে চ্যালেঞ্জ করলেন, চ্যালেঞ্জ করাতে কোর্ট ওটার উপরে স্টে দিল, তার মানে ওনার পাওয়ারটা এখন ভ্যালিড ইন অ্যাকশন। তাহলে নাসরুল সাহেব এখন আবার কোর্টে এসে বললেন যে আমার পাওয়ার থাকা অবস্থায় তাহলে এই পাওয়ারগুলো চলতে পারে না।
পাওয়ার কোনটা, আনিস সাহেবের পাওয়ার এবং আনিস সাহেবের পাওয়ার এবং উনি যে সাবস্টিটিউটেড পাওয়ার দিলেন হচ্ছে স্ট্যান্ডার্ড রোজভিলাকে, এই দুটো চলতে পারে না। এইটাই হচ্ছে সেই মামলা, এই 423/2011 মামলাটার মূল বিষয়। এটার মামলা দায়েরের তারিখ হচ্ছে 23/10 মানে হচ্ছে 23শে অক্টোবর 2011। এই যে দেখেন এখানে বিবাদী করলেন, নাসরুল সাহেব বিবাদী করলেন। 1 নম্বর বিবাদী হলো ইএসি, ইন্ডাস্ট্রিয়াল ইনগ্রেডিয়েন্টস লিমিটেড, ব্লা ব্লা। দেন 2 নম্বর বিবাদী হচ্ছেন অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এসিআই লিমিটেড, এসিআই লিমিটেড। 3 নম্বর হচ্ছে এম আনিসুদ্দৌলা, চেয়ারম্যান এসিআই লিমিটেড। 4 নম্বর হচ্ছে স্ট্যান্ডার্ড রোজভিলা হাউজিং এবং অন্যান্যরা। ওখানে জয়েন্ট রেজিস্ট্রার, সাব রেজিস্ট্রার এদেরকে পার্টি করা হয়েছে। পারভেজ জিয়াদ ওদেরকে, জিকে বাদাস ওদেরকে বোধহয় পার্টি করা হয়েছে। এখানে 4 জনের কথা আমি দেখিয়ে দিলাম আপনাদের সুবিধার জন্য। স্লাইডে তো এর চেয়ে বেশি দেখানো যায় না, করতে পারবো না। তো এর পাশাপাশি উনি করলেন কি, জাজ সাহেবকে বললেন যে কি ওনাকে এই ডকুমেন্ট দুইটার উপরে স্টে দেওয়ার জন্য। উনি যেহেতু উনি বললেন যে কি আমি সরাসরি স্টে না করে আমি কারণ দর্শাবো বা সময় নিচ্ছিলেন, উনি ওটা দিয়ে চলে গেলেন হাইকোর্টে। হাইকোর্টে দেখেন এখানে সিভিল ডিভিশন 4251, এটার উপর একটা রুল চলে আসলো যে 4251, এই 2/11/2011 এসে উনি অর্ডারটা পেলেন। নাসরুল সাহেব তার জাস্টিস শরীফউদ্দিন চাকলাদার এবং জাস্টিস মোহাম্মদ আশরাফুল কামালের কোর্টে, সেটা হচ্ছে যে এখানে দেখেন অর্ডারটাকে হাইলাইট করে দিয়েছি। পেন্ডিং হিয়ারিং অফ দ্য রুল, মানে তো একটা রুল আসলো, রুলের হিয়ারিংয়ের জন্য। পেন্ডিং হিয়ারিং দ্য রুল, দ্য পার্টিজ আর ডিরেক্টেড টু মেনটেন স্ট্যাটাস কো ইন রেসপেক্ট অফ দ্য পজিশন অফ দ্য সুট ল্যান্ড ফর পিরিয়ড অফ 6 months। 6 months-এর জন্য উনি রুল দিয়ে দিলেন। এই দেখেন এখানে 423/2011 কথা বলা আছে, এই মামলাটার কথা বলেছেন। তারপর দেখেন এই 4 মাস পরে কি হলো, এই 6 মাস পরে 26/4/2012 এসে যখন নাসরুল সাহেব এটা এক্সটেনশনের জন্য রিকোয়েস্ট করলেন, তখন ওনাকে আবার স্ট্যাটাস কোড গ্রান্টেড আর্লিয়ার বাই দিস কোর্ট ইজ হিয়ার বাই এক্সটেন্ডেড, এটাকে আরও 6 মাসের জন্য বাড়ালেন। তখন নজরুল ইসলাম চৌধুরী সাহেব, জাস্টিস নজরুল ইসলাম চৌধুরী এবং জাস্টিস কে এম কামরুল কাদের, এদের জয়েন্ট বেঞ্চে এটাকে এক্সটেন্ড করা হলো। এখানে যেটা হলো, এখানে আবার আমি একটু পড়ে শোনাই যে এই পার্টিকুলার, কারণ এই দুটো ডকুমেন্টের উপর এখন তাহলে কী হয়ে গেল, স্ট্যাটাস কো আসলো। ফার্স্ট স্ট্যাটাস কো আসলো 2/11/2011, 2/11/2011, এখন হচ্ছে 2022, তাহলে 11 বছর আগে থেকেই এই ডকুমেন্টস দুটোর উপরে, মানে আনিসুদ্দৌলা সাহেবের পাওয়ার এবং রোজভিলা সাবস্টিটিউটেড পাওয়ার, তাহলে ওই পাওয়ারের থেকে যে ডকুমেন্টটা এগ্রিমেন্টও আছে সব কিছুর উপরে কি আছে, স্ট্যাটাস কো আছে। এবং এখানে ক্লিয়ার করে বলা আছে যে টু মেনটেন স্ট্যাটাস কো ইন রেসপেক্ট অফ পজিশনের কথা ক্লিয়ার করে বলা আছে, এবং পজিশন অফ দ্য সুট ল্যান্ড, এটার আইনগত ব্যাখ্যা আপনারা বিজ্ঞ কৌশলীদের কাছ থেকে জিজ্ঞেস করলে ওরা আপনাদেরকে ভালো করে বুঝিয়ে বলবেন। তো এখন এরপরে 6 মাসের এক্সটেনশন হলো 26/4-এ, আমি বললাম যে কোন কোর্টে। এরপরে দেখেন আরও 6 মাস পরে 14/10/2012 এসে 14/10/2012 এসে জাস্টিস মামুনুর রহমান এবং জাস্টিস আবু জাফর সিদ্দিকী সাহেবের কোর্টে দেখেন অর্ডারটা কি আসলো, দ্য অর্ডার অফ স্ট্যাটাস কো গ্রান্টেড আর্লিয়ার বাই দিস কোর্ট বি এক্সটেন্ডেড টিল ডিসপোজাল অফ দ্য রুল, এটাকে পার্মানেন্ট করে দেওয়া হলো। তার মানে হচ্ছে কি 14/10/2012 থেকে এই স্ট্যাটাস কোটাকে এখন পর্যন্ত এই রুলটা রয়ে গেছে, মামলাও নিষ্পত্তি হয়নি। তাহলে রুল কোথায় যাবে, রুলও আছে মামলাও আছে, আমরা 423-এর কথা বলছি। এবং সো এনিবডি ডাজ ওই যে ডকুমেন্টস দুটো নিয়ে বা ওটার ওই ডকুমেন্টস থেকে ক্রিয়েটেড অন্য ডকুমেন্টস নিয়ে, তার মানে হচ্ছে 2000, এই যে এখান থেকে স্ট্যাটাস কোটা আসছে, আমরা আবার এটা বলছি 2/11/2011, মানে নভেম্বরের 2 নভেম্বর 2011 থেকে আনিসুদ্দৌলা সাহেবের পাওয়ার এবং রোজভিলার পাওয়ারের উপরে স্ট্যাটাস করা আছে এখন পর্যন্ত বাই হাইকোর্ট। তো নাসরুল সাহেব এটা দেওয়ার পরে মানে যখন আনিসুদ্দৌলা সাহেবের পাওয়ার আসলো, আনিসুদ্দৌলা সাহেব আবার এই পাওয়ারটাকে দিয়ে বায়না করলেন এগুলোর উপরে যে উনি ওনার প্রতিকারের জন্য এই স্টেপগুলো নিলেন। এখন আসেন, এই যে আমরা এর আগে একটু করে বলেছিলাম যে 4 মার্চে যখন আনিসুদ্দৌলা সাহেবের পাওয়ার দিয়ে
স্ট্যান্ডার্ড রোজভিলার সাথে বায়না করলেন এই জমি নিয়ে, তখন ছিল 4th মার্চ। 4th মার্চের পরে আমরা বলেছি কি বোধহয় 21st মার্চে এসে ওই শিডিউল অফ এগ্রিমেন্টের মধ্যে যে শিডিউল আমরা বলেছি, খুব ভালো করে আপনাকে খেয়াল করেন যে আমরা দেখেন এই এগ্রিমেন্টের শিডিউলটাতে দেখেন যে এখানে আমরা বলেছি যে 1 এপ্রিল 54 of 97। তাহলে আপনার 54 of 1997 এই মামলাটাতে হেরে গেল এসে। তার মানে পুরো এখন এই ওইটা হেরে গেলে তাহলে কী হচ্ছে, জিতে গেল কি ডাক্তার কিবরিয়ার সাথে এই জায়গা নিয়ে এসির মামলা চলছে সেই 1970 থেকে। তো ডাক্তার কিবরিয়া জিতে যাওয়াতে তখন আমাদের বিজ্ঞ বন্ধুরা, স্ট্যান্ডার্ড রোজভিলার যে বন্ধুরা, স্পেশালি এখানে অফিসিয়ালি যার নাম বারবার আসছেন উনি হচ্ছেন এমডি নুরুল ইসলাম সাহেব, স্ট্যান্ডার্ড রোজভিলা হাউজিং লিমিটেডের। উনি কী করলেন, এটা তারিখ হচ্ছে 20/2 মানে 20 ফেব্রুয়ারি 2012-তে এসে উনি একটা আরবিট্রেশন মামলা করলেন কি মামলাটা চিটাগাংয়ে না করে উনি চলে গেলেন ঢাকা বিজ্ঞ জেলা জজ আদালত ঢাকাতে। দেখেন দরখাস্তকারীর নাম এখানে আপনারা পড়তে পারছেন, এবং আনিসুদ্দৌলা সাহেবের বিপক্ষে আনিসুদ্দৌলা চেয়ারম্যান এসিআই লিমিটেডের নামে, যেহেতু টাকাটা আনিসুদ্দৌলা সাহেব রিসিভ করেছেন 12 কোটি টাকা, ওনার বিরুদ্ধে কী করলেন, উনি বিরুদ্ধে না, এটা আছে যে আরবিট্রেশন মামলা, এটা হচ্ছে যে সালিশ কারক নিয়োগের মামলা, সালিশি মামলা। তো এই আরবিট্রেশনে মামলাটা ওনারা করলেন সালিশ কারক নিয়োগের জন্য। তো এখানে ওনারা যেগুলো চাইলেন দেখেন, ওনারা বললেন যে ধারা মতে সালিশ নিয়োগের আবেদনপত্র দরখাস্তকারী নিম্নরূপে বর্ণিত করেছি যে তো এখানে দেখেন 2 নম্বরে, এখানে পুরোটা আমি পড়তে পারছি না, আমি খুব তাড়াহুড়া করে পড়ার চেষ্টা করছি। তফসিল সম্পত্তিতে প্রতিপক্ষ এসিআই লিমিটেডের মালিক দখিলকার থাকিয়া উহা বিক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করিয়া দরখাস্তকারের সহিত বিগত এত তারিখে বায়না চুক্তি হয়। তার মানে ওনারা বলতে চাচ্ছে কি যে এসিআই লিমিটেড দখলে ছিলেন যখন 4/3/2011-তে এই বায়নাটা করে। এটা ওনারা বলতে চাইলেন, এটা আপনারা মনে রাখবেন যে কারণ এবং এটা একটা ক্রিটিক্যাল পয়েন্ট। এখানে ওনারা বললেন যে ওনারা যে 12 কোটি টাকা দিয়েছেন এটা কথা বললেন, যে দেখেন এখানে বিক্রয় করিলে বাদীর নিকট দালালি খরচ সহ 30 টাকা মূল্য ধার্যে 30 কোটি টাকা মূল্য ধার্যে চুক্তি 12 কোটি টাকা মূল্যে গ্রহণে বাদীর নিকট হইতে দলিল সহ 18 কোটি টাকা আগাম তারিখের চেক প্রদান করেন। তার মানে 12 কোটি টাকা পেমেন্ট করেন আর 18 কোটি টাকা আগাম চেক প্রদান করলে একই তারিখে একটি কবলা করলেন, এবং একই তারিখে এগ্রিমেন্ট, কবলা মানে কি আপনার একটা চুক্তি স্বাক্ষরিত হয়, যে বায়না হন, যেটা কথা আমরা এর আগে ডিসকাস করেছি সেটা কথা বলছে। রেজিস্ট্রির বিষয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ করার জন্য একটি অপত্রযোগ্য আমোক্তার নামাও কথা, মানে সাথে যে সাবস্টিটিউটেড পাওয়ার অফ অ্যাটর্নি করা হয়েছে সেটার কথা উল্লেখ করলেন। সাব কবলার সময় মানে আপনার পুরো আউটরাইট যখন এটা তো আপনার বায়না হলো, এখানে বলছে নিশ্চয়ই কোনো কারণে বলে দিচ্ছে সাব কবলার সময় দখল দিবে বলিয়া স্থির হয়, মানে ঠিক হয় যে বায়নাপত্রটি ঢাকায় সম্পাদিত এবং রেজিস্ট্রেড হয়। এখন এই বায়নাগুলো সম্পাদিত হচ্ছে চিটাগং সাব রেজিস্ট্রি অফিসার। তো এখানে ওনারা কেন বললেন যে ঢাকায় সম্পাদিত হয় আমি জানি না, এটা নিয়ে পরে হয়তো আরও কিছু জানা যাবে। তবে এখানে ওনারা বললেন যে এটা একটা স্টোরি ওনারা দাঁড় করালেন, যে কিছুদিন পরে ওনারা জানতে পারলেন যে জিকে ব্রাদার্সের ব্লা ওই যে মামলা যেটা আমরা বললাম যে হেরে গেলেন, এগুলো নিয়ে কথা বললেন। একজন হাসান সাহেবের একটা নাম কোথা থেকে, যে জনাব হাসান সাহেবের সাথে ওনারা কীভাবে কথা বললেন আমি জানি না। হাসান সাহেবের এই ধরনের একটা জুজু কোথা থেকে চলে আসলো, তো এটা ওনাদের মধ্যে কথা বললে আপনারা জানতে পারবেন। তো এখন 6 নম্বরের মধ্যে ওনারা বলছেন যে যেহেতু 54 of 1997 হেরে গেল, তখন এসিআই পক্ষে এরা বলছে যে সিভিল পিটিশন লিভ টু অ্যাপিল করলেন, কিন্তু এই মামলাটাতে নাসরুল সাহেব এই সিভিল পিটিশনটা করেন, ওনারা এসে পার্টি হন। তো এখানেও ওনারা ভুল তথ্য দিলেন, ওনারা সব জায়গায় ভুল তথ্য দিচ্ছেন। দরখাস্তকারী অবস্থা বাধ্য হইয়া মহামান্য আপেল বিভাগে সিভিল পিটিশন লিভ 1178/2011 দাখিল করিলে তাহা বিচারাধীন আছে। যখন এই যে আপনার 20/2/2012-তে যখন এই আরবিট্রেশন মামলাটা করেন, তার মানে এখানে বলছেন যে দরখাস্তকারী মানে নুরুল ইসলাম সাহেব এখন এটা একটা নিষ্পত্তি চান, এবং ওনারা এখানে দরখাস্তকারী এখানে
সামারাইজ করেছেন যে ওনারা কী চান। বাদী দরখাস্তকারী বা প্রতিপক্ষের মধ্যে ওই 4 তারিখের সম্পাদিত চুক্তির মর্ম অনুযায়ী, মানে চুক্তির যে ক্লজগুলো আছে, বিরোধ, ওনারা বলছেন যে এখন বিরোধ হয়ে গেল, ওনারা পেমেন্ট দেন নাই, তাহলে পেমেন্ট দেন নাই, তো বিরোধটাকে সালিশ নিয়োগের জন্য ওনারা বলছেন যে এখানে সালিশ নিয়োগ করতে হবে। তো মোকদ্দমায় হাতে প্রতিবাদী পক্ষের দিকটি দেওয়ার জন্য আপনার মানে এখন এরা হচ্ছে প্রতিবাদী, স্ট্যান্ডার্ড রোজভিলা ওদের পক্ষে ডিগ্রি দেওয়ার জন্য দরখাস্ত, আইন, ইকুইটি, ব্লাবলা, এগুলো ওনারা চাইলেন। এর পরবর্তীতে এসে এটা 2012-তে, আপনার 2015-তে এসে অফিসিয়ালি আনিসুদ্দৌলা সাহেবের পক্ষে ওনার লয়ার একটা আপনার ডিফেন্স স্টেটমেন্ট দেন 6/4, তারিখটা একটু আপনাদের মনে হচ্ছে সেম কেস, 6/4/2015-তে এসে ওনারা কী করলেন, ডিফেন্স স্টেটমেন্ট দিলেন। এখানে ডিফেন্স স্টেটমেন্টের আমি একটা পয়েন্ট বলছি, যে এখানে বলছে যে উপরোক্ত মিসকেসি পক্ষদের মধ্যে সম্পাদিত বিগত, এটা হচ্ছে কি এখন আনিস সাহেবের পক্ষে ওনার লয়ার লিখছেন। তারিখে চুক্তির 3 দফায় 2 নং উপদফায় উল্লেখিত এই যে ওনারা ক্লজগুলোর কথা বললেন, মোতাবেক উক্ত চুক্তিপত্রে উল্লেখিত বকরির টাকার ডিজনার, মানে যে চেকগুলো ডিজনার হয়েছে এগুলোর কথা বলছে। তো ওনারা বলছেন যে যেহেতু টাকা দেওয়া হয়নি ওই চুক্তির ক্লজ অনুযায়ী এবং পাওয়ার অফ অ্যাটর্নি ক্লজ অনুযায়ী, তো ওনাদের আর পাওয়ারও নাই, চুক্তিও নাই। তো এখানে আমি সামারাইজ করি যে ইনারা যেটা দিয়েছেন, যে ওনারা বলছেন যে কিছু স্বীকার করেছেন, কিছু অস্বীকার করেছেন, সব মিলে এই বিষয়টা, এই সালিশকারক নিয়োগের বিষয়টা এখানে চলে না, এটা খারিজ করার জন্য ওনারা রিকোয়েস্ট করলেন জাজ সাহেবকে। তো এর পরবর্তীতে এসে ওনাদের একটা অর্ডার হলো যে সালিশকারক নিয়োগের একটা বোধহয় অর্ডার হয়েছিল, সেই নিয়োগের অর্ডারের এখানে একটু করে বলা আছে যে 143 অ্যালাউইং দ্য আরবিট্রেশন পিটিশন অ্যান্ড অ্যাপয়েন্টেড আরবিট্রেটরস ফর, যে আরবিট্রেটর নিয়োগের বিপক্ষে, ওই কেসটাতে আরবিট্রেটর নিয়োগের জন্য কোথাও অর্ডার হয়েছিল, সেটার বিপক্ষে ওনারা আনিস সাহেব হাইকোর্টে গেলেন। এটার তারিখটা হচ্ছে জানুয়ারির 27 তারিখ 2019-এ। জাস্টিস মামুনুর রহমান ও জাস্টিস আশিস রঞ্জন দাসের জয়েন্ট বেঞ্চে এটা শুনানি হলো। এই 27 জানুয়ারি 2019-এ উনি একটা স্টে দিয়ে দিলেন ওই অর্ডারের উপরে। এখন পর্যন্ত এই কেসটা স্টে হয়ে আছে। সো তাহলে হচ্ছে কি, এখন নাসরুল সাহেবের সাথে একদিকে এই পাওয়ার নিয়ে দ্বন্দ্ব, পাশাপাশি পাশাপাশি দেখা যাচ্ছে যে 27 তারিখের এই আপনার আরবিট্রেশনের মামলাটা স্টে হয়ে গেল হাইকোর্টের অর্ডারে, আপনারা তো দেখলেন। তারপরে আমরা চলে আসি যে এখানে একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখা ভালো, সেটা হচ্ছে কি যে ওই যখন জিকে ব্রাদার্স, ওই যে আমরা বললাম 21/3/2011-তে জিকে ব্রাদার্স এসিআইয়ের বিরুদ্ধে যখন ওই 54 of 1997 মামলাটা হাইকোর্টে জিতে গেল, তখন এর পরবর্তীতে আমরা ওই যে এখানে আপনার বললো, তখন এরা বললো যে কি, মানে স্ট্যান্ডার্ড রোজভিলা বললো ওরা সুপ্রিম কোর্টে গেল, কিন্তু এটা আমরা গেলাম, নাসরুল সাহেবের পক্ষে আমরা লয়াররা গেলাম। তো এইটা তো আমরা হেরে গেলাম। তখন এটার মূল মামলাটা হচ্ছে আপনার 20 of 1985, সেই মামলাটারই এখানে জিকে ব্রাদার্স প্লাস জাকারিয়াস, এই যে এখানে 20 of 1985, এখানে পুরনো মামলাটা কথা উল্লেখ আছে। এই মামলাটাতে ওনারা লোয়ার কোর্টে গিয়ে এক্সিকিউশন করার জন্য, মানে হাইকোর্ট সুপ্রিম কোর্ট জিতে জিকে ব্রাদার্স ওটা একটা এক্সিকিউশন মামলা করলো। এটার মামলাটা হচ্ছে 153/2013, মানে 11-তে জিতে 13-এ গিয়ে ওটা এক্সিকিউশনে গেলেন ডিস্ট্রিক্ট জাজ কোর্টে। তো ওটারই চলতে চলতে ওটার পক্ষে একটা রায় চলে আসলো জাকারিয়া সাহেবের পক্ষে। ওটার পক্ষ হলেন কে? জাকারিয়া সাহেব, যিনি বায়না সূত্রে নাসরুল সাহেবের কাছ থেকে এই জমিটা কিনেছেন। জাকারিয়া সাহেবে উনি এটার পক্ষে রায়টা নিলেন। ওই রায়ের বিরুদ্ধে আবার 2021-এ এসে উনি একটা সিভিল ডিভিশন করলেন হাইকোর্টে, যেই সিভিল ডিভিশন নাম্বার হচ্ছে 145/2021, এই যে এখানে দেওয়া আছে। এইখানেও দেখেন যে এই জায়গার উপরে ইনজাংশন আছে যে দ্য পার্টিজ আর ডিরেক্টেড টু মেনটেন স্ট্যাটাস কো ইন রেসপেক্ট অফ পজিশন অফ দ্য সুট ল্যান্ড অ্যান্ড ডিসক্রাইব দ্য এক্সিকিউশন কেস 20 of 85। এখানে আসলে ব্ল্যাঙ্কেট আপনার ইনজাংশনস আছে আর কি, হিউজ, এখানে নড়াচড়া করার কোনো উপায় নেই আসলে।
দেখেন তাহলে এই মামলাটা খুব ইম্পর্টেন্ট। তার মানে হচ্ছে কি যে 145-এর একটা মামলা, এটা হচ্ছে জাকারিয়া সাহেব জিতে আসছেন লোয়ার কোর্টে, ডিস্ট্রিক্ট কোর্টে। জিকে ব্রাদার্স জাকারিয়া সাহেবের বিপক্ষে এসে আপিল করলেন হাইকোর্টে, ওটাতে স্টে দেওয়া হলো এবং ওই মামলাটা ওখানে স্টে হয়ে আছে। তো এরপরে আপনার এটা 21-এ হলো, আমরা ক্রনোলজিক্যালি আসছি এখন 2022-এ এসে আমাদের স্ট্যান্ডার্ড রোজ ভিলা ওনারা করলেন কি, ওনারা তো একদিকে আরবিট্রেশনে গেলেন, ওনারা প্রতিকার চাইলেন, এখন এসে হঠাৎ করে দেখা যাচ্ছে ওনারা একটা সিআর কেস করে বসলেন যে আসামি করলেন হচ্ছে সৈয়দ জিয়াদ রহমান। এখানে একটা, এটা চকবাজার থানার একটা কেস নাম্বার, যেটার নাম্বার হচ্ছে 10/72। এখানে 5 জনকে আসামি করেন, সৈয়দ জিয়াদ রহমান 1 নম্বর, 2 নম্বর পারভেজ উদ্দিন, 3 নম্বর হচ্ছে মোহাম্মদ নুরুল আজিম, 4 নম্বর হচ্ছে 3 নম্বর নুরুল আজিম, 4 নম্বর হচ্ছে জাকারিয়া বিন সিদ্দিকী, 5 নম্বর হচ্ছে পাটোয়ারি রফিকুদ্দিন হায়দার। এখানে দেখেন জিয়াদ সাহেবের বয়স 70-75 প্লাস, ওনাকে দেওয়া আছে 48। পারভেজ সাহেবের এই ধরনের, ওনার বয়স দেওয়া আছে 52। নুরুল আজিম সাহেবের বয়স 60 প্লাস, ওনাকে দেওয়া আছে 42। নুরুল আজিম সাহেব, এই 3 জন, পরের 3 জন হচ্ছে নাসরুল সাহেবের থেকে ক্রিয়েট হওয়া মানুষ। ওনার সাথে সংশ্লিষ্ট ছিলেন এক সময়, যে নুরুল আজিম সাহেব ওনার সাথে শুরু থেকে এই জায়গার সাথে ছিলেন। পরবর্তীতে যখন 54/1997 হেরে যান, উনি আবার ডাক্তার কিবরিয়ার সাথে ওনার একটা কাগজ, ওনারও কিছু কাগজপত্র আছে, উনিও একটা অংশের দাবি করেন এবং উনি হচ্ছে কিবরিয়ার সাইড থেকে, ডক্টর কিবরিয়ার সাইড থেকে। তারপরে জাকারিয়া সাহেব তো নাসরুল সাহেবের সাথে বায়না করেছেন, সেই জন্য ওনাকে মামলার এখানে আসামি করা হলো। আর পাটোয়ারি রফিকুদ্দিন হায়দার হচ্ছে 44 বয়স দেখানো হয়েছে, কারণ এখানে দশগুলো সবার কমিয়ে দেওয়া আছে। এটা এক্সটর্শন মামলা, চাঁদাবাজি মামলা, এখানে সমস্ত মামলার ধারাগুলো দেওয়া আছে এবং ইন্টেনশনালি করলেন কি বয়স কমিয়ে দিলেন। এখানে দেখেন যে বাদী হচ্ছে আইসিআই ইন্ডাস্ট্রিজ লিমিটেড বা এসিআই লিমিটেড, এটা একটু নামটা ভুল আসছে। তার পক্ষে ওই পরে দিয়েছে স্ট্যান্ডার্ড রোজ ভিলা, এরপরে আসছে নুরুল ইসলাম সাহেব। কোম্পানি তাদের চাঁদাবাজি করেছে, কোম্পানির বাদী হচ্ছে কোম্পানি। তারপরে দেখেন এখানে আরেকটা জায়গায় দেখেন, এখানে ওই যে পাওয়ার অফ অ্যাটর্নি, সাবস্টিটিউট পাওয়ার অফ 384-এর কথা বলা আছে, কিন্তু অলরেডি 384 দিয়ে আপনারা, এটা কিন্তু সেই 2012 থেকেই, স্পেশালি এই জমি নিয়ে তো অনেক জায়গায় আপনার ইনজাংশন আছে, কিন্তু স্পেসিফিকলি এই ডকুমেন্টের উপরে স্ট্যাটাস কো আছে 423/2011 কেসটাতে নাসরুল সাহেবের করা। তো ওনারা এসে 2022-এ এটাকে ইউটিলাইজ করছেন, রিপ্রেজেন্ট করছেন এসিআইকে। তা আমরা এটা দেখালাম আপনাদেরকে, আমরা এটাকে রিপ্রেজেন্ট করা বলছি, তো দেখতে পারেন। তারপরে এখানে দেখেন যে এফআইআর রিপোর্টেও ওনাদের নামটা আসছে, এইভাবে ওনারা এসিআইকে রিপ্রেজেন্ট করছেন, এটা আমরা দেখালাম। মধ্যরাতে চট্টগ্রামের এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে তাণ্ডব চালিয়েছে সশস্ত্র দুর্বৃত্তরা। লুট করেছে 50 ভরি স্বর্ণ, লাইসেন্স করা 3টি আগ্নেয়াস্ত্র সহ মূল্যবান মালামাল। মারধরে আহত হয়েছেন বেশ কয়েকজন। সিসি ক্যামেরায় ধরা পড়েছে দুর্বৃত্তদের পালানোর চিত্র। বাড়ির মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে এই ঘটনা বলছে পুলিশ। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির পাশে ম্যানিলা বাংলো নামে এই বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও মালামাল লুটের পর দুর্বৃত্তদের বেরিয়ে যাওয়ার দৃশ্য এভাবেই ধরা পড়েছে সিসি ক্যামেরায়। সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ঘরের ভেতরটা লণ্ডভণ্ড। ভুক্তভোগীদের দাবি, রাত 1:15টার দিকে সশস্ত্র দুর্বৃত্তরা ঘরে ঢুকে 50 ভরি স্বর্ণ, ল্যাপটপ, 10টি মোবাইল, লাইসেন্স করা 3টি আগ্নেয়াস্ত্র সহ মূল্যবান অনেক মালামাল নিয়ে গেছে। গুলিগুলো সব লাইসেন্স আছে, আমার আব্বা আর আমার চাচার নামে সব লাইসেন্স আছে। ওটা ওনারা নিয়ে গিয়েছে, আর এখন ওটা দিয়ে ওনারা কিছু হামলা করে আমাদেরকে ফ্রেম করে দিতে পারে। ঘটনার পর থেকে কয়েকবার চকবাজার থানাকে জানানো হলেও পুলিশ এগিয়ে আসেনি বলে অভিযোগ ভুক্তভোগীদের। আমরা কিন্তু এখনো নিরাপদ নাই, আসলে পুলিশ এখানে, এখনো পুলিশকে আমি দেখছি না। আর মানে আমাদেরকে যে কোনো সময় হত্যা করে দিতে পারে। মালামাল লুটের পাশাপাশি মারধর করা হয় বাড়ির দারোয়ান, বাবুর্চি ও তাদের পরিবারের সদস্যদের। ওদের হাতে ছিল, অস্ত্র শস্ত্র আছিল, তারপরে মাস্ক পরা ছিল। অস্ত্র ধরে আমার টাকা পয়সা, মোবাইল সব লই ফেলছি। উপর উঠে আমার বসের ছেলেরে মেয়েরে করছে, মারধর করছে। আমার ছেলেকে বন্দুক ধরে কানটা একেবারে ফাটাই দিছে। পুলিশের দাবি, ওই বাড়ির মালিকানা নিয়ে দুপক্ষের দ্বন্দ্বের জেরে এই ঘটনা। আমরা
ওই আপনাদের মাধ্যমে আমরা এই খবরটা পাইলাম। হ্যাঁ, তো যদি কারো কোনো অভিযোগ থাকে, যদি এরকম কোনো হয়ে থাকে, থানায় আসলে অভিযোগ দেয়, আমরা ব্যবস্থা নিব। অপরপক্ষ ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও সব নথি আছে বলে দাবি করেছেন। এইখানে আপনাদেরকে একটু আমি দেখাতে চাচ্ছি যে দেখেন এই এই জায়গাটুকুতে যে দেখেন এখানে রোজবিলা, তার মানে ওনারা 19 তারিখে চকবাজার থানায় মামলা করলেন। এই ঘটনার পেপারে আসছে হচ্ছে আপনার 19 পেপারে, এই যমুনা টিভির নিউজটা হচ্ছে 19 তারিখের করা। তার মানে তার আগে, মামলা করার আগের দিন ওনারা এখানে এই যে সাইনবোর্ড নিয়ে ওনাদের লোকজন জায়গায় গিয়েছিলেন এবং জায়গায় গিয়ে যে কী ঘটনা হয়েছে আপনারা তো নিউজটা দেখলেন। এই যে এখানে দেখেন স্ট্যান্ডার্ড রোজভিলার সাইনবোর্ডগুলো আপনারা পড়তে পারছেন নিশ্চয়ই। এখানে কিন্তু ওনারা এসিআই লিমিটেড বা আনিসুদ্দৌলা সাহেবের কোনো কথা লিখলেন না, সরাসরি স্ট্যান্ডার্ড রোজভিলা হাউজিংয়ের কথা লিখলেন। তো আপনারা এখন চলে আসি আমরা এই যে এখানে আমরা আরও কিছু জিনিস দেখাচ্ছি। তার মানে আমরা বলছি যে 2022-এ এসে 19-এ ওনারা মামলা করলেন চকবাজার থানায়, যেটা মামলার নাম্বার হচ্ছে 10/72। এটা একটা ক্রিমিনাল মামলা এবং এটা হচ্ছে চাঁদাবাজির মামলা। ওই মামলাটা করার আগের দিনই আপনার ওনারা কিন্তু জায়গায় গেলেন, যেটা দিয়ে নিউজটা হচ্ছে মামলার আগের নিউজ হলো এবং সেটার যে ছবিগুলো আপনারা দেখলেন, পিকচারগুলো। তারপরে এখন আমি ওই জায়গার একটা ওনাদের যে সাইনবোর্ডগুলো লাগালেন সেটার ছবি দেখালাম। তারপরে দেখেন একটা পেপারের কাটিং দেখালাম, সন্ত্রাসী তাণ্ডব চালিয়ে ব্যবসায়ীকে বাড়ি থেকে বের করে দিয়েছে দুষ্কৃতকারীরা। মানে এখানে জিয়াদ সাহেব যেহেতু আমাদের পক্ষে জায়গায় ছিলেন, তো ওনার ফ্যামিলির কথাটাও আপনারা শুনলেন। তারপরে হচ্ছে কি ওনারা জায়গা দখল করে এখানে দখলের পর প্রকাশ্যে কাটা হচ্ছে ম্যানুলা পাহাড়। এই যে দেখেন এখানে যে ছবিগুলো। তারপর এখানে পুলিশ ওদেরকে অ্যারেস্ট করলো অনেককে, ম্যানুলা পাহাড় কাটার সময় গ্রেপ্তার শ্রমিক হোতাদের অধরা, এই ধরনের একটা নিউজ। এই ধরনের অনেক নিউজ আছে, আমি আপনাকে কিছু নিউজ দেখালাম। তারপরে দেখেন এর পরবর্তীতে এসে স্ট্যান্ডার্ড রোজভিলা মিস কেস করলেন। এটা করলেন হচ্ছে কি 13/6। তার মানে ওনারা 13/6, তার মানে 13/6 মামলা করা মানে তো ওনারা এটা তারিখ তো 13/6 হওয়া মানে কি ওই জায়গাতে ওনারা আসছেন হচ্ছে ওই জায়গার সিআর কেস করেছেন সেটা হচ্ছে 19/6। তার মানে তার আগেই ওনারা কোর্টে মামলা করে এখানে আসছেন। মামলা দেখেন 13/6 এসে ওই যে আপনার নিউজ থেকে তারিখ থেকে চকবাজার থানা এজাহারের তারিখ থেকে আপনারা দেখেছেন 19/6, কিন্তু এখানকার তারিখ হচ্ছে 13/6। এখানে এটা একটা আন্ডার সেকশন 145, মামলা নম্বর 916/2022। এখানে দেখেন ইনি দিলেন এই যে এসিআই কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষে অনুর ইসলাম সাহেব। উনি হচ্ছেন এটা প্রতিকার চাচ্ছেন এবং এই মামলাটা জিয়াদ সাহেবের বিপক্ষে ওনারা করলেন এবং এই মামলাটাতে 20/9/2022 এসে এটা খারিজ হয়ে যায়। এই যে ইনজাংশনের পেপার, এই যে পক্ষধরের মধ্যে মিস মামলা এই যে এখানে একটা মিস মামলার কথা আপনারা দেখছেন 18/16/2008। 18/16/2008 মামলাটা খুবই একটা ইম্পর্টেন্ট মামলা। এই মামলাটা নিয়ে আমরা একটু কথা বলবো সামনে। 18/6 এখানে এই মামলাটা উল্লেখ করলেন। এই মামলাটা হচ্ছে কি জিয়াদ সাহেব করেছিলেন আনিসুদ্দৌলা সাহেবের বিরুদ্ধে, যেই মামলায় আনিসুদ্দৌলা সাহেব স্বীকার করে গেলেন। আমি একটু দেখিয়ে দিই আসলে যেই মামলাটাতে আনিসুদ্দৌলা সাহেব, হ্যাঁ এটাই হচ্ছে 18/16/2008 মামলাটা। দেখেন এটা সাইদ জিয়াদ রহমান এবং আনিসুদ্দৌলা সাহেবের মামলা। এই মামলাটার মধ্যে আনিসুদ্দৌলা সাহেব স্বীকার করে গেলেন। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আপনাদের মনে রাখতে হবে। আনিসুদ্দৌলা সাহেব অফিসিয়ালি, এটা আনিসুদ্দৌলা সাহেবের স্টেটমেন্ট। উনি বললেন যে এই জমি এখন হয়ে গেছে হচ্ছে ইএসি মালিক, আমার সাথে এটা কোনো রিলেশন নাই। উনি বলে গেলেন যে দেখেন আমি ডিটেলে যেতে চাচ্ছি না। উনি এখানে বললেন যে কবে এই এসিআই ট্রেডিং লিমিটেডটা ইএসি হয়ে গেল, এই ইএসি ইন্ডাস্ট্রিয়াল, এটা 23/3/2008 এটা ইএসি হলো এবং এটার সাথে ওনার কোনো সম্পৃক্ততাই নাই, এই ধরনের একটা কিছু উনি স্টেটমেন্ট দিলেন। তারপরে উনি আসলেন হচ্ছে উনি 7 নম্বরে বলছেন দাখিলি পুলিশ প্রতিবেদন মানে যেহেতু পুলিশ প্রতিবেদনটা 145-এ করা ওই মামলাটাতে, যেই মামলাটা
দিয়ে ওই কেসটা খারিজ হলো। এখানে এই দেখেন, এটা হচ্ছে কি 18/16/2008। সেই মামলাটাতে মামলার নাম্বারটা এখানে দেয়া আছে। এই যে এখানে 18/16/2008, যেটা এই মামলাটা মানে উনি 916/2022 মানে 2022 এসে নূর ইসলাম সাহেব এসিআই লিমিটেডের পক্ষে আসলেন, এসিআই লিমিটেডের পক্ষে এসে এই মামলাটা করলেন। এখন এসিআই লিমিটেড কিন্তু এগুলো বুঝতে হবে, এগুলো যে কনফ্লিক্টিং ইনফরমেশনগুলো দিচ্ছেন বা স্টেটমেন্টগুলো দিচ্ছেন, আলটিমেটলি এগুলো কন্টেম্প্ট অফ কোর্ট হয়ে যাচ্ছে। এখন নাসরুল সাহেব বা ওনার কৌশলীরা এগুলো নিয়ে কাজ করছেন কিভাবে আইসিআই লিমিটেডের সাথে লিমিটেডকে বা আনিসুদ্দৌলা সাহেবকে এখান থেকে বাদ দেওয়া যায়। কিন্তু এসিআই লিমিটেড বা আনিসুদ্দৌলা সাহেব যদি কোনো ধরনের স্টেটমেন্ট না দেন, ওনাদের সাথে সম্পৃক্ততা আছে বা নাই সে ব্যাপারে এখন পর্যন্ত কোনো স্টেটমেন্ট আসে নাই। তো এই জিনিসগুলো আমরা আশা করব যে কি এসিআই লিমিটেড খুব বা আনিসুদ্দৌলা সাহেব বা ওনার পক্ষের লোকজন বা ওনার লয়াররা এটা দেখবেন। দেখেন এই যে এই মামলাটা খারিজ হলো এই কেসটা দিয়ে, যেটা হচ্ছে আনিসুদ্দৌলা সাহেবের স্টেটমেন্টটা আমরা দেখালাম। এই দেখেন খুব ক্লিয়ার করে উনি বললেন, আনিসুদ্দৌলা সাহেব এখানে বললেন এখানে কিন্তু এটা পড়ে দেখলে আপনারা বুঝবেন। দাখিলি পুলিশ, এটা আনিস সাহেবের বক্তব্য, দাখিলি পুলিশি প্রতিবেদনে উল্লেখ্য তফসিলভুক্ত নালিশি সম্পত্তি মানে এই জমিটা বর্তমানে বাদীর দখলে আছে। বাদী মানে জিয়াদ সাহেবের দখলে আছে, উনি স্বীকার করে নিলেন। এটা 2008 বা 2009 এই ইয়াটা দেওয়া হলো যে উনি স্বীকার করে নিলেন যে এটা দখলে কি আছে, জিয়াদ সাহেব আছে। এখন গিয়ে ওনারা বলছেন আমরা দখলে আছি এবং সেটা আনিস সাহেবই বলছেন, তাহলে এটা তো কনফ্লিক্ট হয়ে গেল। তা আমরা এগুলো নিয়ে আমার নাসরুল সাহেবের পক্ষে আমরা কাজ করছি, নাসরুল সাহেবের পক্ষের লয়ার এগুলো নিয়ে কাজ করছে। এখন এই সবগুলো স্টেটমেন্টই আপনার নতুন স্টেটমেন্টগুলো আনিস সাহেবের আগের স্টেটমেন্টের সাথে কনফ্লিক্ট করে যাচ্ছে। প্রতিপক্ষগণ বাদীর দখলীয় জায়গা আইনি প্রক্রিয়া ছাড়া বেদখল করতে গেলে শাস্তিভঙ্গের আশঙ্কা আছে। উনি আনিস সাহেব খুব ক্লিয়ার করে এখানে স্বীকার করে গেলেন যে 253 অফ 2005 মানে জিয়াদ সাহেবের একটা স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টের মামলা আছে, যে মানে উনি ওই স্পেসিফিক পারপাস অফ কন্ট্রাক্টের মামলাটা উনি স্বীকার করলেন এবং ওই মামলায় কি আছে যে হাইকোর্টের স্টে আছে, নিষেধাজ্ঞা আছে। উনি বললেন যে যেহেতু এই মামলায় নিষেধাজ্ঞা আছে, আমি ল অ্যাবাইডিং পারসন, আমি এই ধরনের ইয়াতে যেমন উনি ক্লিয়ার করে বললেন এই যে প্রতিপক্ষ বাদীর দখলীয় জায়গায় আইনি প্রক্রিয়া ছাড়া বেদখলে করতে গেলে শান্তিভঙ্গের আশঙ্কা আছে, বিষয়টি সম্পূর্ণ সঠিক নয়। এই প্রতিপক্ষ সমাজে একজন অত্যন্ত মানে উনি বলছেন যে আমি তো অত্যন্ত সম্মানী ব্যক্তি, আমরা সবাই জানি উনি একজন সম্মানী ব্যক্তি, বর্তমানে তিনি এসিআই ট্রেডিংয়ের চেয়ারম্যান, ঠিক আছে। তো উনি ঢাকায় থাকেন, উনি দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করছেন। ওনারই বক্তব্য এই প্রতিপক্ষের তফসিলোক্ত সম্পত্তি বিষয়ে কোনো সংশ্লিষ্টতা না থাকায় উনি বলছেন আমার এই জমির সাথে কোনো সংশ্লিষ্টতা নাই। কিন্তু স্ট্যান্ডার্ড রোজভিলা এসে বলছেন, সেটাও তো আনিস সাহেবের বক্তব্য যেহেতু বা এসিআই লিমিটেডের বক্তব্য, সেখানে বলছেন না আমরা দখলে আছি, বহু বছর ধরে আমরা দখলে আছি। কিন্তু তিনি বলছেন আমি তো এখানে থাকি না। তফসিলোক্ত সম্পত্তিতে বিজ্ঞ তৃতীয় আদালতে অপর মামলা নিষেধাজ্ঞা আদেশ থাকায় তাহার পক্ষে বেদখল করা অকল্পনীয়। তিনি বলছেন যে কি যেহেতু এখানে নিষেধাজ্ঞা আছে তাহলে এটা আমি আনিস সাহেব এই জায়গা বেদখল করার কথা অকল্পনীয় এবং অবাস্তব হয়। আপনারা এই জিনিসটা ভালো করে পড়বেন। আমরা আবার ফিরে যাচ্ছি ওই জায়গায়, আমাদের সময় একেবারে কম। আমরা এখানে আসলাম এই জায়গায়। তাহলে এই মামলাটাতে দেখেন এই যে 2022 এসে দেখেন 13 তারিখে ওনারা জায়গায় ঢোকার চেষ্টা করেছেন হচ্ছে 19 তারিখে, চকবাড়া থানায় মামলা করেছেন 19 তারিখে, 19/6/2022। কিন্তু তার আগেই ওনারা 13 তারিখে একটা মামলা করলেন আন্ডার সেকশন 145। সেখানে ওনারা উল্টাপাল্টা বক্তব্য দিলেন যেগুলো আনিস সাহেবের আগের বক্তব্যের সাথে কনফ্লিক্ট করে। তো আমাদের লয়াররা অলরেডি ওনাদেরকে বললেন যে আনিস সাহেবের যে আগের বক্তব্য এই যে এই 18/16-তে যে বক্তব্য সেটা আমরা কোর্টে পেশ করলাম, কোর্ট এই মামলা খারিজ করে দিলেন। কিন্তু এসিআই লিমিটেড কিন্তু এই জিনিসগুলো জানে না, আমি শিওর যে ওনারা জানেন না। তো ওনাদের এগুলো জানতে হবে এবং ওনাদেরকে এগুলো স্টেপ নিতে হবে, নাহলে এটার যে কনসিকুয়েন্সগুলো ওনাদের উপরে ওনাদের ওনারশিপ চলে আসবে। তো এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে একটা আইনগত বিজ্ঞপ্তি। এই যে এটা হচ্ছে 22/8 মানে এটা দেখেন না, এগুলো কিন্তু তারিখগুলো খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 20/9 এটা খারিজ হলো। ওনারা মামলা করলেন হচ্ছে জুনে। 22/8 এসে জিয়াদ সাহেব উনি একটা আইনগত বিজ্ঞপ্তি দিলেন যে কি ওনার এই কেসটা মানে ওই যে আপনার হাইকোর্টের যে নিষেধাজ্ঞার কথা বললেন, আমাদের আনিস সাহেব যে বক্তব্য দিলেন ওই হাইকোর্টের নিষেধাজ্ঞার কথা বলে দিলেন এই জায়গার উপরে আছে এবং এখানে কি করা যাবে কি করা যাবে না এটা নিয়ে একটা বক্তব্য দিলেন। এটা কেডি আজাদি 22 তারিখে আসলো। কিন্তু তারপরেও এসিআই লিমিটেড আপনার আনিস সাহেবের পক্ষে, আনিস সাহেব যাকে রিপ্রেজেন্ট করেন এসিআই লিমিটেড এবং রোজভিলা, তাদের কেউই এখানে কর্ণপাত করছেন না এবং ওনাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। তো
এটা এই আইনগত বিজ্ঞপ্তি এবং কোর্টের ইনজাংশনের কথা বলা হলো। ইনজাংশনটা আমি একটু দেখিয়ে দিই। এই যে দেখেন এখানে ইনজাংশন, যেটা পার্মানেন্ট ইনজাংশন আমার নেওয়া হলো 2018-তে এসে। 2008-এ আনিস সাহেব বললেন 2018-র 4/1/2018-তে দেখেন এখানে এটাও মামুনুর রহমান এবং আপনার আশিস রঞ্জন সাহার কোর্টে 2018-তে দেখেন এখানে মামলা নাম্বার দেওয়া আছে, মামলা নাম্বার 253 2005-এ পার্মানেন্ট ইনজাংশন গ্রান্টেড আর্লিয়ার বাই দ্য কোর্ট বি এক্সটেন্ডেড টিল ডিসপোজাল অফ দ্য স্যুট। তার মানে কি এখানেও ইনজাংশন আছে, জায়গার উপরে ইনজাংশন আছে। সো এনিথিং এনিবডি ডাজ হি উইল বি আন্ডার কন্টেম্পট। তো এই 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 বিজ্ঞপ্তিটার যে কনটেক্সটে দেওয়া হয়েছে সেটা এখানে আমি দেখালাম। এখন জিয়াদ রহমান যে জিনিসটা নিয়ে আপনার দাবি করছে সেটা হচ্ছে কি, ওনার সাথে এসিআই তখনকার আইসিআই বাংলাদেশ লিমিটেডের একটা উনি অর্ধেক জায়গা দাবি করেন, ওখানে পুরো জায়গা না। তফসিলের মধ্যে দেখেন এখানে দেওয়া আছে, 2টা তফসিল একটা ভাগ করে দেওয়া আছে, সেখানের মধ্যে উনি হাফ জায়গা দাবি করেন। এটার মধ্যে ডিসপিউট থাকতে পারে, এটা কেউ বলছে নন পারফর্ম, কেউ বলছে পারফর্ম, বাট এটা নিয়ে এই কন্ট্রাক্টের উপরে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টর মামলা করেছেন 253/2005, সেটা আছেন কোর্টে বিচারাধীন আছে। তো আমরা এটা গেলাম। এর পরবর্তীতে দেখেন এখানে আরেকটা ডেইলি ইত্তেফাকে জিয়াদ সাহেব ওনার এই অবস্থার কথা বলে একটা প্রধানমন্ত্রীর সমীপে আকুল আবেদন করলেন। সেটাতে 2 সেপ্টেম্বরে এইটার প্রতিবাদ দিলেন। এটা পাবলিক, এই প্রথম স্ট্যান্ডার্ড রোজভিলা প্রতিবাদের নাম করে কি করলেন, জিয়াদের প্রধানমন্ত্রীর সমীপে উনি আবেদন করলেন, প্রধানমন্ত্রীর সমীপে এখানে প্রধানমন্ত্রীর সমীপে আকুল আবেদন করলেন 2 সেপ্টেম্বরে, না 7 সেপ্টেম্বরে এসে আপনার রোজভিলা ওটার করলেন, প্রতিবাদ দিলেন। কিন্তু প্রতিবাদের মধ্যে যেটা করলেন উনি এই দুটো ডকুমেন্টকে দেখেন এখানে কিন্তু ক্লিয়ার করে বলছেন যে এখানে আপনার 3883 এবং 3884 এই দুটো ডকুমেন্টই আপনার আন্ডার কোর্ট অর্ডার কি আছে, স্ট্যাটাস কো আছে, এগুলোকে ওনারা এখানে দিয়ে দিলেন এবং ওনারা এসিআই লিমিটেডের নাম, এই যে এসিআই বাংলাদেশ লিমিটেডের কথা উল্লেখ করলেন। এখানে বললেন যে সাইদ জিয়াদ রহমান কর্তৃক প্রকাশিত প্রধানমন্ত্রীর সমীপে আকুল বিজ্ঞপ্তি দ্বারা, মানে ওনারা বলছেন যে ওনারা জনসাধারণকে বিভ্রান্ত করছেন জিয়াদ সাহেব, সেটারই ওনারা প্রতিবাদ করলেন। আলটিমেটলি একটা পাবলিক নোটিফিকেশন। এটার ব্যাপারেও এসিআই লিমিটেড বা আনিস সাহেবের কোনো বক্তব্য আমরা এখন পর্যন্ত শুনি নাই। তো আমরা ওনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, আমরা ওনাদের কাছ থেকে শুনবো এবং পরবর্তী নাসরুল সাহেবের কৌশলীদের পক্ষ থেকে আমরা পরবর্তী পদক্ষেপ নিব। তো এরপরে যেটা আমরা এই জিনিসটা আমরা অলরেডি আলাপ করে ফেললাম যে আগেই, যে আনিস সাহেব যে কেসটাতে 2008-এর যে কেসটাতে 18/16/2008 এই কেসটাতে ওনার যে বক্তব্য, এই ধরনের আরও অনেকগুলো কেসের কিন্তু ওনার বক্তব্য আছে আগে, যেখানে উনি বারবার করে বলেছেন উনি কোনো কেসের মধ্যেই এই জায়গা সংক্রান্ত কোনো কেসে কখনো ফিজিক্যালি ইনভলভ ছিলেন না, দখলে ছিলেন না, ইন্টারেস্টেড না, এই কথাগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বলেছেন এবং ওগুলো আমাদের কাছে রেকর্ড আছে। আমরা এখন আরও রেকর্ডগুলো জোগাড় করার চেষ্টা করছি। তো আমরা এসিআই লিমিটেডকে বা আনিসুদ্দৌলা সাহেবের পক্ষ থেকে একটা বক্তব্য চাই এবং সেই অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ নেব। থ্যাংক ইউ। The Chittagong City Centre can help Chittagong to reach the status of a world-class city by offering a truly 5-star hotel, a state-of-the-art office space, a modern shopping mall, and cinema hall as well as entertainment center. It's just a matter of time.